স্বাগত ডেডলাইন ঢাকায় আপনাদের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। 2 দফায় গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের পর দ্বিতীয় দফা দাম বৃদ্ধির কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত। দাম বৃদ্ধির ঘোষণা এসেছে বিভিন্ন প্রতিক্রিয়া। এসব নিয়ে আজকের আলোচনা ডেডলাইন ঢাকায়। কথা বলতে স্টুডিওতে আছেন নগরবিদ মোবাশ্বের হোসেন, আছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি ট্রাইব্যুনালের চেয়ারম্যান ডক্টর সেলিম মাহমুদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান। স্বাগত আপনাদের। স্থপতি মোবাশ্বের হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে গ্যাস নিয়ে আসলে এটা সারা দেশের মানুষের মধ্যেই নানান রকমের ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এমনকি যখন প্রথম দাম বৃদ্ধির প্রস্তাবটা বিইআরসিতে দেওয়া হলো তখন থেকেই কিন্তু মানুষ এটার এই ব্যাপারে বিরোধিতা করে আসছে। এবং আমরা জানি যে আমাদের জীবনে বিশেষ করে জ্বালানি, গ্যাস সবকিছু এত ওতপ্রোতভাবে এখন জড়িত যে এটি আসলে প্রতিদিনের সিদ্ধান্ত গ্রহণে প্রত্যেকটা মানুষের তার বাজেট থেকে শুরু করে চলা, কিভাবে চলবে সবকিছুর সঙ্গে সম্পর্কিত। সেই জন্যই নিশ্চয়ই আপনারাও এগিয়ে এসেছেন যে সরকারের এই সিদ্ধান্ত বা বিইআরসি যে বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে সেটি আসলে এই যে মানুষের উদ্বেগের বিষয়টা সেইটি আমরা যথাযথভাবে সরকারকে বলতে পারছি কিনা। আমি একটু অন্যভাবে বলবো। সাধারণত আমি এখন এই ঘটনাটি যখন ঘটেছে তখন মূলত সমস্ত মিডিয়াতে একটি তথ্যই, চুলাতে যারা চুলা ব্যবহার করে তাদের খরচ বেশি হবে। বাস্তব ঘটনা, চুলা ব্যবহার করে 30-35 লাখ লোক, 16 কোটি লোকের দেশে হার্ডলি 1 কোটি ফ্যামিলি, 30 লক্ষ বা 35 লক্ষ ফ্যামিলি ব্যবহার করে। ঘটনা কিন্তু তা না। আমি কেন কেস করলাম বা কেন আমি জনগণকে এটার সাথে সম্পৃক্ত করতে চাই, আমি বলি গ্যাসের দামটা বাড়ে নাই, সরকার সমস্ত কিছুর দাম বাড়িয়ে দিয়েছে। একটা আইটেম নাই যেটা, এমনকি একটা ভিক্ষুক যদি বিড়ি খায় সে বিড়িরও দাম বাড়বে। সো একদম প্লেনলি আমি যদি বলি, সমগ্র বাংলাদেশের প্রতিটি জিনিসের দাম এর সাথে বাড়বে। যদি কেউ না বাড়ায় সে মহানুভব ব্যক্তি হিসাবে পরিচিত করা যায় তাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ কি এই গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন ছিল? সরকারের এই গ্যাস যারা আমাদেরকে দেন তারা একটি চুলা, এখন আসা যাক চুলার কথায়, যেহেতু এটা নিয়ে আলাপ হচ্ছে, যে চুলাতে 24 ঘন্টা মানে মানুষ ব্যবহার করার পরে চুলাতে যে গ্যাসটি খরচ হয় তার প্রায় 3 টাইমস হিসাব করা হয় যে উনি এত গ্যাস খরচ করে পার হেড। বাস্তব ঘটনা কিন্তু তা না। বাস্তব ঘটনা অনেক কম, কিন্তু বাকিটি হচ্ছে চুরি, লুটপাট। এটা আমার মনে হয় যে অল্প কয়েকটা জায়গায় পরীক্ষামূলক ভাবে যে মিটার সিস্টেম চালু করা হয়েছে সেখানে আমরা দেখছি যে তুলনায় অনেক কম গ্যাস। না, আমি যে তথ্যটি দিলাম এটা আমার তথ্য না, সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টেরই তথ্য আছে যে গ্যাস ব্যবহার হয় এক্স, আর এক্স প্লাস এত এত এত। উনি ভালোভাবে এগুলি বলতে পারবে কারণ আমরা এগুলি অলরেডি তথ্য দিয়েছি। সেই চাপটি কিন্তু মানুষের উপর আসছে। হ্যাঁ, সরকার বলতে পারে যে গ্যাসের দাম না বাড়ালে মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, তাহলে আয় বৃদ্ধি পেলে পারেই যে জিনিসের দাম বাড়াতে হবে, নট নেসেসারিলি। বিশ্বের বহু উন্নত দেশে আয় বৃদ্ধি আকাশচুম্বী আয়, সেখানে দেখা যাচ্ছে যে ট্রান্সপোর্ট ফ্রি করে দেওয়া হয়েছে, অলমোস্ট অল্প বয়স্কদেরকে ফ্রি, বয়স 60 বছর পার হলে পরে তারা ফ্রি ফেসিলিটিস পাচ্ছে দুনিয়ার অনেক জায়গায়, এবং জোন ভিত্তিক একেবারে ফ্রিরও অ্যারেঞ্জমেন্ট আছে। এখন আসা যাক এই দাম বৃদ্ধির সাথে সাথে কি কি ঘটনাগুলি ঘটে গেছে। ঘটনাগুলি আমরা কিন্তু চিৎকার করছি ডোমেস্টিক নিয়ে, আসলে শুধু তো ডোমেস্টিক না। এই গাড়ির ভাড়া বাড়বে, যে তেলের দাম বাড়ে নাই, গ্যাসের দাম বাড়ার কারণে গ্যাস ভিত্তিক যানবাহনের দাম বৃদ্ধির সাথে সাথে তেলের গাড়িরও দাম কিন্তু বাড়বে, কারণ তারা সুযোগ একটা পেয়ে যায়। আর আমি এটাকে আরো খারাপ ভাবে বলি, 2 ধাপে করার কারণটা হচ্ছে তেলের দাম বাড়ানো বা গাড়ির ভাড়া বাড়ানো, হয়তো দেখা গেল বাড়ানোর কথা 1 টাকা 19 পয়সা, এই 19-19-এর ধার পাশে না যে 1 টাকা 30 পয়সা, অথবা সম্ভব হলে 2 টাকা বাড়িয়ে ফেলা হয়। তাহলে একবারে 2 টাকা, 2 বারে 4 টাকা করা যাবে। আসলে হয়তো 1 টাকা 25 পয়সা, সেখানে 4 টাকা। এই যে পদ্ধতিগত ঘটনাগুলি, ইভেন তেলের দাম কমানোর পরেও আমরা গাড়ির ভাড়া কিন্তু কমাতে পারি নাই। এগুলো হলো বাস্তব সত্য। এবং কমার সময় কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা এত ছোট যে ব্যক্তি পর্যায়ে এটার কোনো এফেক্ট আসা সম্ভব না, বাড়লে কিন্তু এইটুক বাড়লে পরেই সেটা ব্যক্তি পর্যায়ে এফেক্ট চলে আসে। এই জিনিসগুলি থেকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশে গ্যাসের চাহিদা প্রচন্ড। আমি গ্যাস বলবো না, জ্বালানির চাহিদা প্রচন্ড। এখন
এই যে ডোমেস্টিক গ্যাস বন্ধ করার আন্দোলন কিন্তু আমি আজকে প্রায় 10 বছর ধরে বলছি, কারণ বাংলাদেশের এই 25 লাখ 30 লাখ লোকের জন্য ডোমেস্টিক গ্যাস কানেকশন দেওয়াকে আমি অযৌক্তিক মনে করি। কিন্তু এইখানে যদি ফুল স্টপ করে আমার কথা বলা হয়, তাহলে কিন্তু এটার মানে হবে অন্য, যে আমি জনগণকে গ্যাসের সুবিধা দেওয়ার বিপক্ষে। আমি সাথে সাথে যে কথাটি বলেছি যে এই ডোমেস্টিক গ্যাস বন্ধ করে সিলিন্ডারে এই দামে গ্যাস দেওয়ার ব্যবস্থা করতে হবে বাধ্যতামূলকভাবে। প্রয়োজনে সরকার সাবসিডি দেবে সারা বাংলাদেশের মানুষের কাছে যেন স্বল্প মূল্যে সিলিন্ডারে গ্যাস পৌঁছায়। এখন সরকার বলতে পারে আমি এগুলি কেমন করে কন্ট্রোল করব? কেন? সরকার যদি তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পেট্রোল, অকটেন এগুলিকে নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারে, তাহলে গ্যাস কেন পারবে না? চাইলেই সম্ভব। অর্থাৎ মানুষকে এই জায়গায় নিয়ে আসতে হবে, এবং এই গ্যাসের বা জ্বালানির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এটাই আমার মূল কারণ। এবং আমি মনে করি এখন কিন্তু অনেকগুলি কেস এই গ্যাস সংক্রান্ত বা জ্বালানি সংক্রান্ত অনেকগুলি কেস পেন্ডিং অবস্থায় আছে। আমরা আশা করি এগুলির সমাধান। আমরা একটু সেলিম মাহমুদের কাছে জানতে চাইবো যে ডক্টর সেলিম মাহমুদ, এই ক্ষেত্রে মানে সিদ্ধান্তগুলি তো আসছে এবং আমরা মনে করি যে যেহেতু শেষ পর্যন্ত গ্যাসের মালিক জনগণ, ফলে জনগণ কি চায় সেটা, এটার দাম নির্ধারণের ক্ষেত্রে একটা বড় নিয়ামক হওয়া প্রয়োজন কি না? বিষয়টা হচ্ছে কি, একটা রেগুলেটরি কমিশন যখন কাজ করে তার তো আইনি দায়িত্ব আছে। বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে গ্যাসের প্রাইস নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে আসলে এই আমি যদি বাস্তব আন্তর্জাতিক ক্ষেত্রে আসলে গ্যাসের প্রেক্ষাপটটা কি, আমাদের যে গ্যাস সেক্টর রেগুলেশন, প্রাইসিং এর ফর্মুলাগুলো কি, সেটা না বললে কিন্তু এটা একটা বড় ধরনের গ্যাপ থেকে যাবে। বিষয়টা হচ্ছে যে গ্যাস সম্পদটা হচ্ছে আপনার সারা বিশ্বেই এটা বেসিক্যালি থার্ড জেনারেশন ফুয়েল। মডার্ন সোসাইটিতে ফার্স্ট জেনারেশন ফুয়েল হচ্ছে কয়লা, তারপরে তেল, তারপরে গ্যাস, তার রিনিউয়েবল এনার্জি ফোর্থ জেনারেশন ফুয়েল। গ্যাসের ধরেন প্রথমে আমেরিকাতে গ্যাসের ইউটিলাইজেশন শুরু হয়েছিল, পরে ইউরোপের কিছু দেশে। তখন গ্যাসের প্রাইসিংটা খুব ইম্পর্টেন্ট, এইটা রেগুলেশনটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে প্রাইসিং শুনলে আপনি আশ্চর্য হবেন, প্রথম দিকে গ্যাসের প্রাইসিং এর বেঞ্চমার্ক কি হবে জানা ছিল না ইকোনমিস্টদের। তারা প্রথমে শ্রমিকদের মান্থলি স্যালারির সাথে এটাকে ইন্ডেক্সেশন করলো, তারপরে স্টিলের মূল্যের সাথে, তারপরে কয়লার হিট রেটের সাথে, তারপরে অয়েল প্রাইস এক্সকালেশন। এখন যেটা আসছে অপরচুনিটি কস্ট, অর্থাৎ গ্যাস যেহেতু একটা ডিপ্লিটেবল রিসোর্স, তার একটা ডিপ্লিশন প্রিমিয়াম ধরা হয়। এবং এটা আপনার গ্যাস ইন্ডাস্ট্রি আনলাইক আদার ইন্ডাস্ট্রি, এখানে দুটো সেগমেন্ট আছে টোটাল জ্বালানি সেক্টরে। একটা হচ্ছে এক্সপ্লোরেশন, ডেভেলপমেন্ট, প্রোডাকশনের জায়গাটা একেবারে যেটাকে আমরা আপস্ট্রিম বলি, এরপরে ট্রান্সমিশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত, এন্ড ইউজার পর্যন্ত, এবং সেখানে আবার পাওয়ার সেক্টরের পুরোটা আছে। এটা হচ্ছে মানে ডাউনস্ট্রিম সেক্টর। রেগুলেটরি কমিশন বাংলাদেশে কিন্তু মূলত ডাউনস্ট্রিমে রেগুলেট করে, অর্থাৎ সে প্রাইসিং এর ক্ষেত্রে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন মার্জিন সে আপনার নির্ধারণ করে। কিন্তু এখনকার যে সিস্টেম, যেটা যখন এই 70s আর্লি 70s-এ তখন ইকোনমিস্টদের মধ্যে ডিবেট ছিল যে প্রাইসিংটা হবে আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম, যে ধরে এটা কি বটম আপ হবে না টপ ডাউন হবে। প্রথম দিকে আর্লি 70s-এ যে সমস্ত দেশে গ্যাস সম্পদ অফুরন্ত ছিল, সেখানে বটম আপ, অর্থাৎ জনগণ কনজিউমারদের সুবিধার জন্য বটম আপ করা হয়েছিল। কিন্তু ওই সময় ইউরোপের কিছু দেশে যাদের গ্যাস সম্পদ অল্প ছিল, তারা আবার টপ ডাউন করেছে। আগে এক্সপ্লোরেশন, ডেভেলপমেন্ট, প্রোডাকশন, আপস্ট্রিমের কস্ট যোগ করে তারপরে তারা কনজিউমারদের একটা মানে কমফোর্ট দেওয়ার চেষ্টা করেছে। এইটি যে ইউএসএ এবং ওয়েস্টার্ন ইউরোপের কিছু দেশে ডিরেগুলেশনের ফলে এটাকে স্ট্রেটলি তারা এটাকে টপ ডাউন করেছে। আগে উৎপাদক, এক্সপ্লোরার যারা, তাদের খরচ, উৎপাদক, আপস্ট্রিম কস্ট, তারপরে জনগণের একটা কমফোর্ট দেওয়া হবে। এখন আমাদের যে রেগুলেশন যেটা আছে, এটা হচ্ছে টপ ডাউন, অর্থাৎ এই গ্যাস সেক্টরে যেটা রেগুলেটরি কমিশনের হাতে, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন, তার আগে আপস্ট্রিমের কস্টটা যোগ করতে হবে। এবং আপস্ট্রিমে আপনি এই যে, আমি এবার আসি আমাদের প্রেক্ষাপটে, এবার আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় 2009 থেকে যাবৎ 3 বার প্রাইস বৃদ্ধি হয়েছে। আপনি শুনলে মানে আশ্বস্ত হবেন, কোনোবারই কিন্তু কোনো ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, প্রফিট মার্জিনের জন্য এটা করা হয়নি। 2000 সালের পর থেকে
দুইয়ের 1 জানুয়ারি থেকে 2005-এর 1 জানুয়ারি পর্যন্ত এই 5 বছরের সময় বিএনপির 6বার কিন্তু গ্যাসের প্রাইস বৃদ্ধি করা হয়েছিল। মাঝখানে ক্যাটেগরি গভর্নমেন্টের সময় একবার সিএনজি প্রাইস বৃদ্ধি, আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় যে 3বার, প্রথমবার হচ্ছে একটা গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড করার জন্য ভোক্তাদের কাছ থেকে 11.22% প্রাইস এনহ্যান্সমেন্ট করে, এবং সেখানে পুরো টাকাটাই কিন্তু আপস্ট্রিমের জন্য রাখা হয়েছে। কারণ ওই যে ফর্মুলা যে আপস্ট্রিমে যদি গ্যাসের রিজার্ভ না থাকে, সাপ্লাই না থাকে, তাহলে ডাউনস্ট্রিমে জনগণ নিরুপায় থাকবে, লাভ নেই, ডাউনস্ট্রিমে ইনভেস্ট করে লাভ নেই। আর অন্যদিকে ফ্রম ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ, ডাউনস্ট্রিম যদি মার্কেট না থাকে, ভিজিবল মার্কেট না থাকে, ইনভেস্টর আপস্ট্রিমে ইনভেস্ট করবে না। সেজন্য কিন্তু এই আপস্ট্রিমে একটা সাপোর্ট দেওয়ার জন্য, আপস্ট্রিম কেন, বাপেক্সকে শক্তিশালী করার জন্য গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড করেছে। সেখানে প্রায় এখন 21টা প্রকল্প চলমান আছে। তো এরপরে ঠিক খেয়াল করেন, অর্থাৎ ওনার আই ডু সাপোর্ট হিজ সেন্টিমেন্ট যে জনগণের সুবিধার জন্যই কিন্তু ওই সময় শেখ হাসিনার সরকার অলমোস্ট 6 বছর, 2009-এর জুলাই থেকে 2015-এর সেপ্টেম্বর পর্যন্ত 6 বছর 3 মাস কোনো গ্যাসের প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়নি। তারপরে খেয়াল করেন, আমরা আপনার কাছে আবার পরে ফিরে আসবো, একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর তাজুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে এই যে গ্যাস, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলা হয় এবং সেইটি একটা জাতীয় স্থায়ী পরিকল্পনা থাকা দরকার। এটা শুধু গ্যাস না, যে কোনো জাতীয় সম্পদ, বিশেষ করে জ্বালানি সম্পদের মতো, কারণ এটা তো আমরা নতুন করে পাবো না। ফলে এটার সবচেয়ে বেশি ব্যবহারের জন্য এটা কিন্তু একটা পলিটিক্যাল কনসেনসাসের মধ্য দিয়ে এটার একটা নীতি অথবা পুরো একটা তৈরি থাকা দরকার। সেই ক্ষেত্রে রাজনীতির অঙ্গনে ব্যাপারটা কিরকম দেখা হচ্ছে? শুধুমাত্র রাজনীতি করার জন্য, নাকি এটা আসলে কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটা একটু জানতে চাইবো। তবে একটা বিরতির পরে আপনার উত্তরটা নেব। ডেডলাইন ঢাকায়, নিচে বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। তাজুর রহমান, যেটি জানতে চাচ্ছিলাম বিরতির আগে, যে একটা পলিটিক্যাল কনসেনসাস থাকা উচিত এবং প্রয়োজন এই বিষয়টি নিয়ে, যে আমরা সম্পদের ব্যবহার কিভাবে করব। 2 বছর 3 বছর পর পর যে দাম বৃদ্ধি হচ্ছে, সেটি নিশ্চয়ই আমরা অন্তত 10, 12, 15 বছরের জন্য আমরা জানবো যে বিভিন্ন সময়ে এই একটা সময়ে এসে হয়তো দাম বাড়তে পারে। থ্যাংক ইউ। যেখানে সেটার জন্য উচিত হবে কি জানেন, নীতিমালা করা, যে আমাদের যে রেগুলেটরি কমিশন আছে। আজকে আপনার ভাই ছিলেন আজকের প্রোগ্রামে, একটা টেলিভিশনে দেখলাম, মন্ত্রী মহোদয় নিজে স্বীকার করেছেন যে আমাদের নীতিমালার অভাব আছে, এই জন্য আমাদের এটাতে একটা সমস্যা আমরা সবসময় পড়ি। সরকার কিন্তু 2015-এ 27 অগস্টে প্রথম দফা গ্যাস করলো, 18 মাস পরে আসে আবার এই গ্যাসের দাম বাড়ালো। আবার সেকেন্ড স্টেপ করার জন্য যেটা করছে, সেটা হাইকোর্ট একটা অর্ডার দিয়ে স্টে করলো। সরকারের কিন্তু নীতিমালায় আছে আপনি বছরে 2 বার গ্যাসের দাম বৃদ্ধি করতে পারবেন না। এটা নীতিমালাই আছে, সরকারের যেটা কি নিয়মের ভিতরেই আছে, আপনি পারবেন না। সেই হিসাব অনুযায়ী সরকার এখন একটা করলো, আবার জুন থেকে আরেকটা করার পরিকল্পনা করলো। সেই অনুযায়ী আইনের ভিতর দিয়েই কিন্তু মহামান্য আদালত সেটা স্টে করে দিলেন। আমাদের এই গ্যাসের বৃদ্ধিতে অনেকে মনে করেন, যেটা আমি এর সাথে একমত ভাইয়ের সাথে, যে এটা শুধু চুলার ব্যাপার না, এটা নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রতি এফেক্টেড, পরিবহন খাতে এফেক্টেড, ইচ অ্যান্ড এভরিওয়্যার আমাদের জীবনের সাথে এটা এফেক্টেড। আপনি দেখেন গ্যাসের চালিত শিল্প উৎপাদন যেগুলো আছে, সেখানে কিন্তু দাম বেড়ে যাবে। এই দাম বাড়ার কারণে আপনার বাইরের যে প্রতিযোগিতামূলক যে বাজার আছে, যেখানে আমরা রপ্তানিমূলক আমাদের গার্মেন্টস আছে, আমাদের তুলায় আমাদের জিনিস যেগুলো যায়, সাথে সাথে আপনি কিন্তু প্রাইস হাইক করতে পারবেন না, ওরা মানবে না। আমরা অলরেডি কিন্তু আমাদের একটা ট্রামোলে যাচ্ছে লাস্ট ফিউ ইয়ার্সে। আমাদের বিসিআইসির প্রেসিডেন্ট বলেছেন, আমাদের বিজিএমইরা বলেছেন যে এটা বাড়ানোর ফলে আমাদের বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতায় আমাদের একটা বিরাট সমস্যার সম্মুখীন হইতে হবে। আপনি দেখেন সরকারের কিন্তু এই গ্যাস সেক্টর থেকে কোনো ঘাটতি হচ্ছে না। আমি আসার আগে স্ট্যাটিস্টিক অনেক কিছু চেক করে দেখলাম, 25,000 কোটি টাকা কিন্তু অলস টাকা পড়ে আছে আপনার পেট্রোলিয়ামের কাছে। 2015 and 16-এর আজকের পত্রিকার 12,187 কোটি টাকা লাভ করেছে পেট্রোলিয়াম কর্পোরেশন। এত টাকা থাকার পরে, এটা পেট্রোবাংলার কথা আছে, পেট্রোবাংলা যদি এটা থাকে, এটা জ্বালানির ক্ষেত্রে সব দিকে আমাদের গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামোর এমনিই আমরা একটা মহা ঝামেলা আছি। শিল্প ইন্ডাস্ট্রি করে বসে আছে, গ্যাস নাই। যেগুলাতে গ্যাস আছে সেগুলাতে প্রেশার নাই, সবসময় গ্যাস পাওয়া যায় না। এই যে ঝামেলাগুলো দূর করার আগে এই দাম বৃদ্ধিটা কিন্তু এটা ডেফিনেটলি আমাদের সাধারণ মানুষ, আমরা যারা আছি সবার উপর এটা এফেক্টেড হবে। সরকারের কাছ থেকে যদি এনবিআর 51% ট্যাক্স নেয়,
এই সেক্টর থেকে সাধারণ মানুষের উপরে আপনি জুড়ে ধরে ট্যাক্স আদায় করে নিয়ে বিভিন্ন সেক্টরে আপনি ডেভেলপমেন্ট করবেন, সেটা হবে না। আপনার ডেভেলপমেন্ট ইকোনমি মানুষের জন্য, মানুষকে শান্তি দিয়ে মানুষকে ভালোভাবে চলাফেরা করে দিয়েই সরকারের কাজ। আমরা বিরোধিতার খাতির বিরোধিতা না, আমাদের দায়িত্ব বিরোধী দল হিসাবে আমরা যারা সেই সচেতন হিসাবে জনবিরোধী যে কাজ করবে সরকার, সেটা সমালোচনা আমাদের করা এবং করতে হবে। আপনার সরকার একটা সিদ্ধান্ত নিলেন, যদি কারো কথা না শুনেন, কারো সমালোচনা না শুনেন, সেটা তো হইতে পারে না। আপনি নীতিমালার মধ্যে করেন, মানুষকে কমফোর্ট জোনে রাখেন, মানুষ এই কমফোর্ট জোনে যদি এটা করতে পারে। এরপরে দেখেন গ্যাসের মাইল কা মাইল চুরির লাইন আছে। ভাই আজকে এই টকশোতে বলছেন, আমি ওনার সাথে একমত। এই চুরির লাইনটা আপনি কিন্তু প্রতিরোধ করার জন্য, প্রতিকার করার জন্য আপনি কি করতেছেন? আপনি প্রিমিটার করেন, সেই প্রিমিটার কিন্তু এই সিন্ডিকেটের জন্য করা যাচ্ছে না। পৃথিবীর বিভিন্ন দেশে আছে, সব উন্নত দেশে কিন্তু প্রিমিটার সিস্টেম আছে। প্রিমিটার সিস্টেমটা হলো আপনার বাসায় আমি মিটারটা দিব, যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ আপনি গ্যাস ইউজ করতে পারবেন, এরপরে ইউজ করতে পারবেন না। সুতরাং এখানে চুরির কোনো সম্ভাবনা নাই। এই প্রিমিটার গ্যাস দেন, আপনি সবার বাসায় দেন। ক্ষতি কি? আমি যা ইউজ করবো, আমার টাকা 100 টাকা ঢুকায় 500 টাকা ঢুকায় রাখবো, আমি চেক করে দেখবো ইমার্জেন্সি 100 টাকা। এবং সরকার যখন 100 টাকার গ্যাস বিক্রি করবে, সেটা সে বিক্রির আগেই টাকাটা পেয়ে যাচ্ছে, অ্যাডভান্স পেয়ে যাবে, এবং এটা সরকারের জন্য আর একটু ভালো। এবং এখন আমরা যেটা দেখি যে অনেক ক্ষেত্রে অনেক মিল কারখানার কাছেও বিল শুনেন। প্রচুর বাকি আজকে আপনার একটা লাইভ কল দেখলাম, আপনার বাইক প্রোগ্রামটা ওয়াচ করতেছিলাম, ওইখানে একজন ফোন করে বলছে আমার কাছ থেকে 80,000 টাকা নিল ঘুষ নিয়ে, লাইন দিল। যখনই এটা তুরজোর শুরু হইলো, হঠাৎ করে একদিন আসে আমার লাইনটা কেটে চলে গেল। এখন আমি কি করবো? আমার গ্যাসও নাই, টাকাও নাই। এই অবস্থায় বুঝছেন, মাইল কা মাইল গ্যাসের আপনার চুরির লাইন আছে, এটা পাচ্ছে, ধরতেছে, এটা প্রতিকার করতে হবে। আর এনবিআর এর গ্যাস মানুষের উপরে বোঝা চাপিয়ে দিয়ে আপনি 51% নেবেন, এটা বিভিন্ন সেক্টর থেকে নেওয়া যায়। এই সেক্টরটা পৃথিবীর দেখেন, ইউরোপে গ্যাস শর্ট, সবাই জানেন। তারা কোথা থেকে গ্যাস আনে জানেন? রাশিয়া থেকে গ্যাস। ইউরোপের যে দেশে আমি দেখে আসছি, ইউনাইটেড কিংডম, তাদেরও কিন্তু গ্যাস রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে ইউরোপ মোস্ট অফ দি কান্ট্রিতে তারা নিচ্ছে। আমার মনে হয় এই ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন, কারণ থাকতে হবে, যাতে আমরা যতটুকু জানি যে অন্তত সম্পদ হিসেবে গ্যাসও যে খুব বেশি সময় আমাদের থাকবে তাও না, 20-30 বছরের একটা পরিকল্পনা। মুবাশশির হোসেন, এই যে কথাটি আপনি একটু আগে বলছিলেন যে আমাদের অনেক জায়গায় আমরা গ্যাস ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের পলিসির মধ্যে নিশ্চয়ই থাকতে হবে যে কোথায় আমি করতে পারি এবং কোথায় করতে পারি না। একটা প্রেফারেন্স তৈরি করা, আমি কি বাস চালানে করব নাকি চুলা জ্বালানে করব, সেই ব্যাপারটা আমার মনে হয় যে একটা স্থায়ী সমাধান খুবই জরুরি এখন, এবং এটা একদম জাতীয় নীতি হওয়া দরকার যে আমরা কোথায় করব। আপনার এই ব্যাপারটা একটু একটা বিরতির পরে এসে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই ব্যাপারে নীতিমালার ক্ষেত্রে কোন জায়গাগুলিতে প্রেফারেন্স দেওয়া প্রয়োজন। ডেডলাইন ঢাকায়, নিচে আরো ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। মোবাশ্বের হোসেন, যেটি জানতে চাচ্ছিলাম, আমাদের নিশ্চয়ই এখন এটা সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি যে আমরা কোথায় গ্যাস দেব এবং কোথায় দেব না, কোনটা আসলে আমাদের জাতীয় স্বার্থ আর কোনটা এটার খুব বেশি স্বার্থ নেই। আমি প্রথম থেকে শুরু করি, যেটার আন্দোলন বহু বছর আগে থেকে আমি শুরু করেছি দুটি কারণে। একটি হচ্ছে গ্যাস লাইনে মানুষের ডোমেস্টিক যে গ্যাস কানেকশন দেওয়া হয়েছে, এটা ইমিডিয়েটলি রিপ্লেস করার ব্যবস্থা করা। রিপ্লেস ইন দ্য সেন্স, এই লাইনের গ্যাস পেতে মানুষের যে অর্থের ব্যয় হয় সেই দামে গ্রহণযোগ্য পর্যায়ে যেন আমি সিলিন্ডার তাদেরকে দিতে পারি। কারণ বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে 1 থেকে 1.5 কোটি লোক এই গ্যাসের সুবিধা পাবে, আর বাকি লোক আমার মা বোন চুলায় ফুক দিয়ে দিয়ে আপনার রান্না করবে, আর আমরা আলোচনা করব শুধু ঢাকা শহরের মানুষজনকে নিয়ে। আর ওই যে আরেকটা কথা আমি প্রায়ই বলি, আজকেও আবার বলি, আমার নিজের ফ্যামিলির কথায়, আমার গিনে হাইলি এডুকেটেড, ওনাকে যদি আমি গ্যাসের চুলা বন্ধ করাতে না পারি সারা দিনে, তাহলে বাংলাদেশের চেহারা কি আমি খুব ভালো রকম জানি। কারণ আমি বহুবার বলেছি, আমি এত চিৎকার করি বাইরে, কিন্তু আমি বাড়িতে পারি নাই গ্যাস প্রতিনিয়ত বন্ধ করতে। তা আমি যদি ব্যর্থ হই আমার শিক্ষিত স্ত্রীকে দিয়ে গ্যাস বন্ধ করাতে, তাহলে বাংলাদেশের চেহারা কি? আই নো ইট। তাহলে আমাকে কি করতে হবে? সিলিন্ডার, আমরা এটার উপরে স্টাডি করে দেখেছি, সিলিন্ডার ব্যবহার করলে আপনারা শুনলে আশ্চর্য হবেন, রিওয়ার্ড দেওয়ার ব্যবস্থা আমরা করেছিলাম। সিলিন্ডার ব্যবহার করার সময় দেখা যাচ্ছে চুলা থেকে কড়াইটি নামানোর আগে গ্যাস বন্ধ করা হচ্ছে, আর অন্য সময় কি কাপড় শুকানো হচ্ছে। এই যে পার্থক্য, অর্থাৎ আমাদের অপচয়ও বন্ধ করা সম্ভব। এখন আসা যাক, আমি মনে করি এই সিলিন্ডারের গ্যাস মানুষের ঘরে ঘরে সারা বাংলাদেশে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, এবং সরকারের সে ক্ষমতা আছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যদি একই দামে তেল দেওয়া সম্ভব হয়, তাহলে গ্যাস
গ্যাসের সিলিন্ডার কেন সরকার দিতে পারবে না? আমি এটা বিশ্বাস করি না, চাইলেই সম্ভব। এবং সবকিছু শুধু তেল না, আমার মনে হয় যে কোনো প্রোডাক্টই তো আপনি আমরা আজকে কোকা-কোলা, যেটা নিয়ে ফান্টা সবকিছু একই দামে বিক্রি হয় সারা দেশে। আমি যেহেতু আজকে যে জিনিসটা নিয়ে আলাপ করছি, আমি সেটা নিয়েই কথা বলবো। অর্থাৎ অনেকে বলবে সিলিন্ডার কিভাবে সরকার দাম কন্ট্রোল করবে? যদি ডিজেলের দাম কন্ট্রোল করতে পারে সারা বাংলাদেশে, যদি অকটেনের দাম করতে পারে, তাহলে সিলিন্ডারগুলির দাম কমানো সম্ভব। এবং এই সিলিন্ডারের মাধ্যমে গ্যাস নেটওয়ার্ক বন্ধ করা মানেই হলো চুরি বন্ধ হয়ে যাবে, কারণ ইন্ডিভিজুয়ালি তখন মানুষ সিলিন্ডার কিনবে, মিতব্যয়ী হবে। এখন আসা যাক আরেকটি বিরাট ঘটনায়। আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না যে প্রাইভেট ট্রান্সপোর্টে এই সহজ মূল্যে, অল্প মূল্যে কেন আমি গ্যাসের সুযোগ দিলাম? গ্যাসের সুযোগ আমি দেব পাবলিক ট্রান্সপোর্টে, যেটা ম্যাসিভ পিপল ব্যবহার করবে, প্রয়োজনে গ্যাস আমি ফ্রি সাপ্লাই দেবো, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। এখন আপনারা হুট করে বলতে পারেন যে ওইখানে সাবসিডি দেবে কেন? আমাকে বলেন তো, পাবলিক ইউনিভার্সিটিগুলিতে একটি সন্তানকে পড়াতে কয় টাকা লাগে? তাহলে সরকার ওখানে কত ভর্তুকি দেয় একটা ছেলের পিছনে? একজন ইঞ্জিনিয়ার বানাতে সরকার কত? সর্বশেষ গবেষণায় দেখা গেছে যে একদম টপ রেটেড প্রাইভেট ইউনিভার্সিটির যে খরচ, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির একই খরচ। কারণ আমরা তো ওই খরচটা হিসাব করি না, আমরা শুধু দেখি 12 টাকা বেতন, কিন্তু সরকার তো দিচ্ছে ওই টাকা। আমি ওইটাই তো বলতেছি যে তাহলে সরকার কেন দিচ্ছে? তাহলে প্রাইভেট ইউনিভার্সিটির মতন পাবলিক ইউনিভার্সিটি করুন। কারণ সরকারের উদ্দেশ্য হলো জ্ঞানী গুণী মানুষ তৈরি করা, মানে হলো সরকারকে শক্তিশালী করা। সরকারকে শক্তিশালী করা মানে দেশকে শক্তিশালী করা। তাহলে কিছু কিছু ক্ষেত্রে সরকারকে সাবসিডি দিতে হয়। বয়স্ক লোকজন কেন সরকার মুক্তিযোদ্ধাদেরকে 10,000 টাকা করে দিচ্ছেন? কেন দিচ্ছেন? তাদের কাছ থেকে তো কোনো কিছু পাবে না এখন, কিন্তু তাদের পাওয়ার প্রতিদান এই জায়গাটা আমি জরুরি ভিত্তিতে মনে করি। যদি পিন পয়েন্ট করেন যে কোন সেক্টরগুলিতে আসলে আমি জরুরি ভিত্তিতে মনে করি প্রাইভেট ট্রান্সপোর্টে কোনো অবস্থায় গ্যাস এই সহজ মূল্যে দেওয়া উচিত না। ন্যায্য মূল্য যেটা হবে, যেটাতে দেওয়া সম্ভব, যদি সম্ভব হয়, না দিতে পারলে ভালো। কারণ আমি মনে করি আমার এই গ্যাসকে ইন্ডাস্ট্রিতে সবার আগে দেওয়ার ব্যবস্থা করা, এবং সেখানে যদি আমি কম দামে দিতে পারি, দ্যাট ইজ বেটার। কারণ আমি সেখান থেকে ট্যাক্স রিটার্ন পাবো। এইখানে দেওয়া এবং গ্যাসগুলিকে ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত করা। আরেকটি তথ্য আমি দিয়ে রাখি, একটি দেশের উন্নয়নে 3টি জিনিস একান্ত প্রয়োজন, এর বাইরে পৃথিবীর কোনো দেশ উন্নতি করতে পারে নাই। একটি হচ্ছে পাওয়ার, অর্থাৎ মানুষের দোরগোড়ায়, ইন্ডাস্ট্রির দোরগোড়ায় মানুষের সব জায়গায় পাওয়ার পৌঁছাতে হবে। ট্রান্সপোর্টেশনের ফেসিলিটিস, অর্থাৎ রোড ট্রান্সপোর্ট, গাড়ি, কি বলে, ট্রেন, এগুলি সহজ সুন্দর হতে হবে। আরেকটি হচ্ছে সর্বশেষ যেটি, সবার জন্য প্রপার সিকিউরিটি। কিছু লোককে আমি সিকিউরিটি দেব, কিছু লোককে দেব না। আমি যদি এই 3টি জিনিস দেশে প্রোভাইড করতে পারি, সারা বিশ্ব থেকে মানুষ এখানে ইনভেস্ট করতে আসবে, এবং ইনভেস্ট করার জন্য এখানে দরজা উন্মুক্ত করা আছে, কিন্তু এই জায়গাগুলিতে আমরা পাচ্ছি না। আমরা যদি এই জিনিসগুলি করতে পারি, তাহলে আমরা অনেক অনেক প্রবলেম সলভ করতে পারবো, এবং অনেক জিনিস সুন্দরভাবে গুছিয়ে আমরা করতে পারবো। ডক্টর সেলিম মাহমুদ, এই ক্ষেত্রে আমরা নানান কথাই বলি, কিন্তু সত্যি তো সরকারের কিছু পরিকল্পনা আছে, এবং সেই পরিকল্পনাটা মানুষ জানে কিনা, মানে টেকিং বাই ইন, যে এই পরিকল্পনাটা আমারও, আমিও এই পরিকল্পনার অংশ, সেটা হতে পারছে। এই যে ওনাদের স্থপতি মুবাশির সাহেব, ওনার সেন্টিমেন্টের সাথে আমি একমত। ভাই যে কথাগুলো বলেছেন, বাস্তবিক ঘটনাটা বলি, আসলে সেই পরিকল্পনাগুলো আছে, যে এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর যে মাস্টার প্ল্যান এবং রেগুলেটরি কমিশনের যে প্রাইসিং রেগুলেশন, এর মধ্যে কিন্তু সবই আছে। তো একটা জিনিস আমি ওনার সেন্টিমেন্টের সাথে আমি মানে একমত একটা কথা বলছি, যে কারণে আপনার এই সরকারের সময় 3 দফা গ্যাসের প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। প্রথমত হচ্ছে যে টাইমিংটা দেখলে বোঝা যায় সরকার কিন্তু ওটাকে অন করছে। 6 বছর 3 মাস কিন্তু প্রাইস অ্যাডজাস্টমেন্ট করে নাই। কেন করে নাই? আপনার ইনভেস্টরদের প্রেশার ছিল, ডেভেলপমেন্ট পার্টনারদের প্রেশার ছিল, তারপরে করে নাই জনগণের কমফোর্ট দেওয়ার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে, খেয়াল করেন, এই 3 দফা যে বৃদ্ধি করা হয়েছে, কোনো ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনকে প্রফিট মার্জিনের জন্য না, 3টা ফান্ড করা হয়েছে, গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড, এনার্জি সিকিউরিটি ফান্ড, আর সর্বশেষ যেটা হচ্ছে শর্টফল ফান্ড। হ্যাঁ, এখন খেয়াল করেন, এই কারণ একটা গ্যাস সেক্টর কিন্তু খুব বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে আছে। কারণ আমাদের মাননীয় প্রতিমন্ত্রী প্রায় একটা কথা বলেন যে যদি অফশোর বা অনশোরে বড় ধরনের গ্যাসের কোনো ডিসকভারি না হয়, তাহলে কিন্তু আগামী 10 বছর পরে আমার গ্যাস সম্পদ শেষ হয়ে যাবে। এখন খেয়াল করেন, আমাদের বাংলাদেশের ইস্টার্ন পার্টে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হয়েছে, সেটা কিন্তু এই গ্যাস বেসড। খেয়াল করেন, তো
এখন এই যে এই গ্যাসের লাইফ টাইম আপনার এটাকে বৃদ্ধি করার জন্য পৃথিবীর অনেক দেশে এটা হচ্ছে। যেমন আমি আপনাকে বলি, সিঙ্গাপুরে তার ক্রস বর্ডার যে গ্যাস ট্রেডের মাধ্যমে মালয়েশিয়া থেকে পাইপলাইন যে ইম্পোর্ট, তার সাথে সে যোগ করছে এলএনজি প্রজেক্ট দিয়ে সাপ্লিমেন্ট করছে। থাইল্যান্ডে তার কিন্তু নিজস্ব গ্যাস আছে, তার বাইরেও সে মিয়ানমার থেকে বেশ কয়েকটা 3টা প্রজেক্ট থেকে সে ইম্পোর্ট করছে, তার সাথে 2টো এলএনজি প্রজেক্ট। এখন সরকারের পরিকল্পনা হচ্ছে যে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অর্থনৈতিক কর্মকাণ্ড গ্যাস বেসড হয়েছে, সেই গ্যাস সেক্টরটাকে একটা কমফোর্ট দেওয়ার জন্য সরকারের নিজস্ব অর্থায়নে, রাষ্ট্রের অর্থায়নে একটা ফান্ড ডেভেলপ করা। অবশ্যই, এবং এই ফান্ড ডেভেলপ করে যদি আমরা এটা করতে পারি তাহলে অনেক এখন তাহলে কেন করছে, আমি আপনার কেন করছে সেলিম মাহমুদ, আমরা একটা বিরতির পর আবার আপনার কাছে ফিরে আসছি, ছোট একটা বিরতির পর ফিরে আসছি ডেডলাইন ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। ডক্টর সেলিম মাহমুদ, একদম সংক্ষেপেই জানতে চাই যে এই পরিকল্পনাটা বাস্তব হলে কি সুবিধা পাওয়া যাবে? আচ্ছা, যে কথাটা আমি বলি যে একটু ব্যাখ্যা করছি, যে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যে তিনি যে এনার্জি সেক্টরে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, জনগণের আস্থা রাখা উচিত। কেন আমি আপনাকে বলি, এখানে একটা হিস্টোরিক কারণ আছে। বঙ্গবন্ধু 1975-এর 9 আগস্ট আজকে বাংলাদেশের 4 দশকে যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, 5টি গ্যাস ফিল্ড মাত্র 17.8 কোটি টাকায় কিনেছিলেন। 2010 সালে ওই সাবসিডাইজ রেটে যার ভ্যালুয়েশন ছিল 1,65,000 কোটি টাকা, সেই বঙ্গবন্ধুর বদৌলতে 5টা গ্যাস ফিল্ড বাংলাদেশ পেল, শেলের কাছ থেকে কিনলো। সেটা দিয়ে বাংলাদেশের 40 বছরের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। খেয়াল করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1997 সালে তার মেয়ে, এই বঙ্গবন্ধুর মেয়ে, এই ন্যাশনাল এই এনার্জি সিকিউরিটির বিষয়টাকে উনি বোধহয়, আমি একজন গবেষক হিসেবে আমি অন্য কোনো দেশে ডেভেলপিং ওয়ার্ল্ডে এই নজির পাইনি, উনি বোধহয় ডেভেলপিং ওয়ার্ল্ডে প্রথম সরকার প্রধান যিনি এনার্জি সিকিউরিটির বিষয়টাকে ন্যাশনাল সিকিউরিটির সমপর্যায়ে নিয়ে আসেন। তার জন্য উনি নিজেই এনার্জি মিনিস্টার হয়েছেন, ডিফেন্স মিনিস্টার পাশাপাশি এনার্জি মিনিস্টার হয়েছেন। তারপর থেকে বাংলাদেশের ট্র্যাডিশন হয়ে গেছে সরকার প্রধান এনার্জি মন্ত্রী হয়। খেয়াল করেন, এবং উনি যে 97 সাল থেকে 96 সাল এই যে তখন গ্যাস সেক্টর, পাওয়ার সেক্টরে যে ম্যাসিভ কাজ করেছেন, মহাপরিকল্পনা নিয়েছেন, উনি এই টিমে অর্থাৎ 2009 পর থেকে ওনার যে পরিকল্পনার অংশ হিসেবে যে তার নেতৃত্বে যে টিম সাজিয়েছেন, আপনি দেখেন তার টিমে কে আছে। হার্ভার্ড একজন গ্র্যাজুয়েট, হার্ভার্ডের পিএইচডি ইকোনমিস্ট ডক্টর তৌফিকুল চৌধুরী, একসময় জ্বালানি সচিব ছিলেন, বিদ্যুৎ জ্বালানি, তার ব্যাপক অভিজ্ঞতা, তিনি অ্যাডভাইজার হিসেবে প্রতিনিয়ত কাজ করছেন। তারপরে তার যে টিমের মেম্বার, প্রতিমন্ত্রী একজন প্রাইভেট সেক্টরিতে আসে, অত্যন্ত সাহসী এবং দেশপ্রেমিক আপনার রাজনৈতিক পরিবার থেকে আসা একজন তরুণ রাজনীতিবিদ, তিনি প্ল্যানিংয়ে যুক্ত আছেন। তারপরে যারা কাজ করছেন তার সাথে সাবেক আপনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং সচিব যারা আছে, সবাই কিন্তু টিম কাজ করছে, এবং রেগুলেটরি পার্সপেক্টিভে আমরাও কিন্তু সেই টিমের বৃহত্তম অংশ। এখন আমি বলি যে যে উদ্দেশ্যে উনি কাজগুলো করছেন, এইটা আমি মনে করি জনগণের আস্থা রাখা উচিত তার উপরে। এবং খেয়াল করেন, যখন পাওয়ার সেক্টরে এই প্রাইস রিফর্মস আমরা করছিলাম, তখন কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছিল। আজকে ওই প্রাইস অ্যাডজাস্টমেন্টের কারণে কিন্তু পাওয়ার সেক্টর মানুষ এই সুবিধাটা পাচ্ছে। পাওয়ার সেক্টরে আজকে আমরা একটা কমফোর্ট জোনে আছি। আমি একটা কথা বলি যে খেয়াল করেন, এই ডিপ্লিশন প্রিমিয়াম কনসেপ্টটা হচ্ছে যে সমস্ত দেশের সীমিত গ্যাস সম্পদ আছে সেখানে একটা ডিপ্লিশন প্রিমিয়াম ধরতে হয় গ্যাসের প্রাইসে। যেমন আমি আপনাকে বলি, আসিয়ান কান্ট্রি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই 3টে গ্যাস এক্সপোর্টিং কান্ট্রি, এবং আন্তর্জাতিক বাজারে যখন এলএনজির প্রাইস কমে গেছে, বিকজ 74% অফ এলএনজি কন্ট্রাক্টস ইজ কানেক্টেড উইথ অয়েল প্রাইস, সেক্ষেত্রে তা সত্ত্বেও ওই 3টা অয়েল এক্সপোর্টিং গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিতে ডোমেস্টিক প্রাইসে গ্যাসের দামটা ডাবল করেছে। কেন? প্রবণতাকে গ্যাস এক্সপোর্টিং কান্ট্রি থেকে ইম্পোর্টিং কান্ট্রি। একদম সময় শেষ হয়ে গেছে। আমি মনে করি যে অবশ্যই মানুষের আস্থা আছে, সেটি নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু আমার মনে হয় যে মানুষকে আরো বেশি আস্থাটা বাড়ানোর ক্ষেত্রেও আমাদের সরকারেরও কাজ থাকে এবং দায়িত্ব নিতে হবে। তাজ রহমান, একদম 30 সেকেন্ডে জানতে চাই যে এই নীতির ক্ষেত্রে আসলে রাজনীতিতে যথেষ্ট সচেতনভাবে কাজ হচ্ছে কিনা। শুনেন, আমাদের সরকারে যারা আছেন ওনাদের একটা পলিসি সবসময় থাকে, নিজের দলের এবং ইলেকশনের স্বার্থ চিন্তা করে এই সব কিছু করা হয় পরিপ্রেক্ষিতে। আমাদের উচিত হবে এই যে পাওয়ার সেক্টর যেটা বলেন, গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন,
একটা নিরবিচ্ছিন্ন যদি আমরা করতে পারি, আমাদের দেশের এখন যে ডেভেলপিং যে সিস্টেমের দেশ, আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের ইন্ডাস্ট্রি যদি ভালো হয়, একটা দেশের ইন্ডাস্ট্রিয়াল শিল্পখাত যদি আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি, সেই দেশে উন্নতি যাওয়ার জন্য এটা বিশাল একটা ধাপ। আমাদের সেটা করার জন্য আপনাকে গ্যাস ইনশিওর করতে হবে, এখানে আছে, আপনাকে বিদ্যুৎ ইনশিওর করতে হবে, সেখানে আছে, আপনাকে ইনফ্রাস্ট্রাকচার দেখতে হবে। এই দেশের উন্নতির জন্য পৃথিবীর যত দেশে, এবং এই তিনটে অবশ্যই একক রাজনীতি জড়িত। যেহেতুই মানুষের জন্য, ফলে এই রাজনীতি জিনিসগুলি যেহেতু করতেই মানুষের জন্য, হবে। মানুষের সুবিধার জন্য সরকার এবং বিরোধী দল সবাই কাজ করে যাওয়া উচিত দেশে। মোহাম্মদ হোসেন, এই একদম মানুষের জন্য যে কথাটা, সেইটা একটু 30 সেকেন্ডে এই জানতে যে চাই। গ্যাসের দাম বৃদ্ধি, এটার যদি একদম ইনসাইডে আমরা যাই, যেটা আজকে মন্ত্রীর সাথে কথা বলে মন্ত্রী একটি জায়গায় বলেছেন যে আমরা তো দাম বাড়াতে চাই নাই, বিকজ অফ এনবিআর, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের কারণে আমাকে এই দাম অ্যাডজাস্ট করতে হচ্ছে। তা আমি এটাকে একদম এইভাবে নেই যে দুদিন আগে শ্রমিকরা মানুষজনকে জিম্মি করেছিল, জি, অবশ্যই আমরা মনে NBR ও বোধহয় অবশ্যই আমাদেরকে NBR জিম্মি থেকে করার এটা চেষ্টা করছে। যাওয়া উচিত। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমি আজকে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখো আগামী শুক্রবার একই সময়ে। শুভরাত্রি।